ওকে যা যা আছে তাই দাও। প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক, আমাদের অনেক প্রিয় মানুষ হাসান মামুন। স্বাগত আপনাকে। মামুন, আজকে যে দিনটিতে দাঁড়িয়ে কথা বলছি, মানে যদি বিশেষণ দেওয়ার, অবিস্মরণীয়, স্মরণকালের, এইসব বিশেষণ কোনো কাজে আসবে না। মানে এই গত এক বছর আগে যে বিস্ময়কর গণঅভ্যুত্থান ছাত্ররা ঘটিয়েছিল বাংলাদেশে, ফ্যাসিবাদের পতন ঘটল, আজকে সেই দিন। তো ওই যে বললাম যে বিশেষণের জায়গায় অনেক ঊর্ধ্বে কেমন দাঁড়ালো আজকের বাংলাদেশ, কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে একটু আলোচনা, পত্রপত্রিকার বিশ্লেষণও আছে। যদি আমি আপনাকে পত্রিকাগুলো যে ক্রোড়পত্র বের করেছে আজকে, সেই ক্রোড়পত্রের যদি শিরোনামটা পড়ে শোনাই, মূল পত্রিকার না, প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে জুলাইয়ের দায় দেনা। দৈনিক সমকাল শিরোনাম করেছে মুক্তির আকাঙ্ক্ষা এখনো অটুট। যুগান্তর শিরোনাম করেছে জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। কালের কণ্ঠ শিরোনাম করেছে একেবারে পুরো পত্রিকাটা জুড়ে ৩৬শে জুলাই এবং জুলাই গণঅভ্যুত্থান ও ভবিষ্যৎ গতিপথ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সেই অবিস্মরণীয় ছবিটি যদি আপনাকে দেখাই, আমি নিশ্চয়ই এই ছবিটি দেখবেন, সেই ছবিটি আমাদের মানসপটে ভেসে ওঠে এবং গণভবন। আজ মুক্তির দিন। দৈনিক খবরের কাগজ দ্রোহের বিস্ফোরণ। প্রথম আলোর প্রথম যে পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাতেই রয়েছে পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। তারপর নানা ধরনের খবর আছে। এই যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সংসদ ভবনের সামনে, সেটা নিয়ে অনেক আয়োজন আছে, এই আলোচনায় আসবো আমরা। কিন্তু আপনার কাছে কি মনে হয়, যদি ফিরে দেখা বলি, ২৪শে জুলাই, ২৫শে জুলাই, কি দেখছেন? ধন্যবাদ রেজা ভাই। আজকে একটা বড় দিন। বড় দিন অর্থ হচ্ছে যে আমরা তো এই ধরনের গণ অভ্যুত্থানের মুখোমুখি কিন্তু হইনি। মুখোমুখি মানে আমরাও তো অংশ নিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন মাত্রায়। আওয়ামী লীগের অন্ধ সমর্থক ছাড়া সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানকে অন্তত স্বাগত জানিয়েছিল, এই পরিবর্তনটাকে। এটা প্রত্যাশিত ছিল, কারণ শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তরের সুযোগ ছিল না। ওই তো প্রথম আলোর শিরোনাম পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। অথচ আমরা জানি যে ৩ তারিখে তার পতন দাবি, মানে পদত্যাগ দাবি করা হয়েছে এবং ফেসিস ব্যবস্থা উৎখাতেরও, মানে এটার অবসান ঘটানোরও অঙ্গীকার করা হয়েছে শহীদ মিনারের জমায়েতে। এর আগে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনাকে যে এর আগে কিন্তু বিচ্ছিন্নভাবে আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়ের তরফ থেকে, সংস্কৃতি কর্মীদের তরফ থেকে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়েছে। সেই দ্রোহের ২ তারিখে দ্রোহযাত্রায় আনু মোহাম্মদ স্যার উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন। আজকে ওনার বক্তব্য আছে, ইন্টারভিউ আছে, কি আছে। সলিমুল্লাহ খান ব্যক্তিগতভাবে একটা বক্তব্য রেখেছিলেন ইউলেবের সামনে এবং সেখানে উনি বলেছিলেন যে মানে খুনির কাছে খুনের বিচার দাবি করে লাভ নাই, তার পদত্যাগ দাবি করতে হবে। যাই হোক, সেটা আনুষ্ঠানিকভাবে ৩ তারিখে দেওয়া হয়। সেটার গুরুত্ব অনেক বেশি, নিঃসন্দেহে। বিশাল জমায়েতে, সেই জমায়েতটা ছিল বিশাল। তো ৩ তারিখ পালন, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যে দুর্বার গণজোয়ার, সেই জোয়ারেই তো এই তাদের নেতৃত্ব ছিল, কোনো সন্দেহ নেই। তাদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ নেমে এসেছিল। আমি আপনাকে বলেছি যে আওয়ামী লীগের অন্ধ সমর্থক ছাড়া আওয়ামী লীগের সমর্থকদের একাংশও কিন্তু সমর্থন প্রত্যাহার করেছিল। ফেসবুকে দেখেছি। সেই দিন ঢাকা শহরের অবস্থাটা এরকম ছিল যে মিছিলের শেষ মাথাটা কোথায়, এটা দেখা সামনের মাথাটা বোঝা যাচ্ছিল না, এটা বোঝা যাচ্ছিল না। সবাই নেমে এসেছিল। যখন জানা গেল যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন দুপুরে ১টায়, তো সেনাপ্রধানের বক্তব্য রাখতে একটু দেরি হচ্ছিল, একটু সন্দেহ সংশয় ছিল যে কি হচ্ছে।
কারণ এর আগের রাতে কিন্তু সেনা অভ্যুত্থান হচ্ছে এই রকম জি। কথাও ছড়িয়ে পড়েছিল, তাই না? আমরা তো জানি যে সেনা সদরে দরবার হয়েছিল, সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধান মত বিনিময় করেছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জনতার সঙ্গে সংঘাতে যাবেন না, মানে গুলি করবেন না। তো এই যে প্রথম আলোর যে খবর, যে আগের রাতেও উনি চেয়েছিলেন যে আন্দোলন দমনে যাতে সেনাবাহিনী পুলিশের মতো ভূমিকা রাখে, কিন্তু সেনাবাহিনী আগেই অবস্থান নিয়েছে, তারা গুলি করবে না। এবং 4 তারিখে আমরা কিন্তু দেখেছি ঢাকায় কোথাও কোথাও তারা বরং আওয়ামী লীগের যে গুন্ডা তাদের উদ্দেশ্যে গুলি করে তাদের তাড়িয়ে দিয়েছে। মিরপুরে এই ঘটনা ঘটেছে, একাধিক জায়গায় ঘটেছে, এবং সেনাবাহিনী গুলি কিন্তু করেনি। যাই হোক, তো 4 তারিখে অনেক রক্তক্ষয় হয়েছিল এবং সেই প্রেক্ষাপটেই ঘোষণা করা হয় যে 6 তারিখের কর্মসূচিটা একদিন এগিয়ে আনা হবে। এটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ছিল। অনেকে রুশ বিপ্লবের সঙ্গে এটাকে কম্পেয়ার করেন। লেনিনও বলেছিলেন যে মানে পরশু দিন বেশি দেরি হয়ে যাবে, আজকে বেশি তাড়াতাড়ি হবে, কালকেই হচ্ছে শীতপ্রাসাদ দখল করতে হবে। তো গণভবন দখল করার কথাও কিন্তু বিচ্ছিন্নভাবে মানে ইউটিউবে, এবং তখন তো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল সেই দিকে, এবং মিডিয়াগুলো সংকটে পড়েছিল, অনুষ্ঠান মানে লাইভ কভার করতে পারছিল না। যাই হোক, তো মানে 5 আগস্ট তো আমরা দেখলাম যে দুপুরের পর থেকে পরিস্থিতি একদম বদলে গেল। 2:30টার দিকে ঘোষণা এলো যে শেখ হাসিনা তার বোন সহ এবং আরও কয়েকজন সহ ভারতে চলে গেছেন, পালিয়ে গেছেন এটাও বলা যায়, কারণ মানে যাই হোক একটা ব্যবস্থাপনায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ইতিহাস, এই ইতিহাসের যেটা আপনাকে জিজ্ঞেস করলাম যে 1 বছর হয়ে গেল, এই যে গণ আকাঙ্ক্ষা, গণ বিস্ফোরণ, সবকিছু মিলিয়ে যে একটা স্বপ্ন তৈরি হলো, এই স্বপ্নের বাস্তবতাটা আজকে কি দেখছেন? সেটার মানে ব্যাপারে একটু মিশ্র মতামত আছে সমাজে, আমার মধ্যেও মিশ্র মতামত আছে। জি, মিশ্র মতামত আছে, মানে অবিমিশ্রভাবে কিছু বলা যাবে না। আর আসলে এটা স্বাভাবিকও না। আজকে আসিফ নজরুল সাহেবের একটা ইন্টারভিউ আছে, হ্যাঁ, উনি যেটা বলেছেন যে সরকারের ভিতরেও সরকার থাকে, পৃথিবীর সব সরকারের ভিতরে সরকার থাকে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কারণ এই আলোচনাটা এসছে, এটা সম্ভবত দেবপ্রিয় ভট্টাচার্য এনেছেন, সরকারের মধ্যে সরকার আছে। জি, দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু এই সরকারের সঙ্গে কাজ করা লোক, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, তো উনিও সরকারের ব্যাপারে ক্রিটিক্যাল। এবং আজকে কোনো কোনো কাগজে কিন্তু লিড নিউজ আছে যে টিআইবির প্রধান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে, এবং একই সাথে একটি রাজনৈতিক দলকে কিংস পার্টি বলে আখ্যায়িত করেছেন এবং নামও বলেছেন, না এনসিপি, সেই পার্টির নামও বলেছেন, কারণও ব্যাখ্যা দিয়েছেন, কারণও ব্যাখ্যা করেছেন। জি, তো সেটা তো আমরা অনেকেই একমত, এর সঙ্গে ভিন্ন মত আছে কিন্তু অনেকে একমত। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু উনি কতগুলো অবজারভেশন দিয়েছেন, সরকার কিভাবে চলছে, তারপর রাজনীতি পুরনো মডেলে চলছে, এই কথাগুলো আছে। উনি কিন্তু একটা সংস্কার কমিশনের চেয়ারম্যান, তো এটাকে আমি এক ধরনের বিউটিও বলবো যে দেবপ্রিয় ভট্টাচার্য যে সরকারের সমালোচনা করছেন, বা উনি টিআইবির পক্ষ থেকে যে বক্তব্য রেখেছেন, এতে সরকারের সমালোচনা আছে, এনসিপির সমালোচনা আছে, অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা আছে, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো 5 আগস্ট থেকে কে কত শতকরা করছে সেটাও আছে। হ্যাঁ, উনি বলেছেন যে সেটাও আছে, পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে। তবে আসিফ নজরুল সাহেবের এই বক্তব্যটা আমি উল্লেখ করতে চাই। উনি ইন্টারভিউতে বলেছেন যে গণ অভ্যুত্থানের পর কিন্তু বিভিন্ন খাতে বিশৃঙ্খলা দেখা দেয় সারা পৃথিবীতেই, বিপ্লবের পরও দেখা দেয়। এখন এটা বিপ্লব না গণ অভ্যুত্থান নিয়ে তো বিতর্ক আছে। আজকে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, বড় জমায়েত হবে মনে করা হচ্ছে। তো সেইখানে ঘোষণাপত্রে কি থাকবে সেগুলোও কিন্তু নিউজ হয়েছে কিছুটা। নির্বাচনের কোন এক পত্রিকা নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা দিয়েছে, যদি আমি আপনাকে পড়ে শোনাই, ভোট 12 ফেব্রুয়ারি। একাধিক কাগজে কিন্তু আছে যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে পারেন, মানে তাদের বিশ্বস্ত সূত্রে ভাষণ আর ঘোষণা পাঠ করা ভিন্ন, এটা ভিন্ন। ঘোষণাপত্র তো হচ্ছে যে গণ অভ্যুত্থানের বিষয়ে একটা রাজনৈতিক বিবৃতি বা এটা একটা দলিল, এবং এটা গণ অভ্যুত্থানটা কেন হলো, কোন প্রেক্ষাপটে হলো সেটা বর্ণনা করা হবে, এবং বাংলাদেশ কোন দিকে যেতে চায়। আচ্ছা হাসান, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, এমন বিষয়েও পত্রপত্রিকা এসছে প্রচার মাধ্যমে যে একটি ঘোষণাপত্র পাঠ হচ্ছে
স্টেক হোল্ডার যারা থাকে, যাদের সাথে এই আন্দোলনটা হয়েছে, তারা আশা করেছিল যে ঘোষণাপত্রে আসলে কি আছে তারা একটু আগে থেকে জানতে চাওয়া বা এরকম একটা আগ্রহ ছিল। সেটার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে কি ঘোষণা হতে যাচ্ছে কেউ জানে না, অনেকেই জানে না। তবে এটার খসড়া কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রেরও তো একটা প্রেক্ষাপট আছে। এটা এনসিপি এককভাবে দিতে চেয়েছিল, ওরাই বেশি আগ্রহ দেখিয়েছিল গণ অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে, সেটা স্বাভাবিক। অন্যান্য রাজনৈতিক দল তাদের বক্তব্যের সঙ্গে একমত হয়নি, কারণ ওই যে বলছিলাম যে এটা কি গণ অভ্যুত্থান না বিপ্লব না গণবিস্ফোরণ, তো এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে এখন পর্যন্ত যে এটা কি হলো, তাই না? সাধারণত ঘটনা ঘটার আগে একটা ঘোষণাপত্র থাকে যে আমরা এই করতে যাচ্ছি, যেমন মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল, তাই না? মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার আগেই কিন্তু এটা দেওয়া হয়েছে, স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপর। তো এটা হয়েছে যেহেতু স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং এটার কোনো, আমি আগেও বলেছিলাম আপনাকে এই অনুষ্ঠানে যে এটা কোনো কাঠামোবদ্ধ আন্দোলন না, এই ধরনের আন্দোলন দেখা যায়নি, এই অঞ্চলে দেখা যায়নি, শুধু আমাদের দেশে না। এবং গণ অভ্যুত্থান হিসেবে ওটা কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের। তো এখানে তো দেখা যাচ্ছে 4 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মারা গেছে মানুষ, এবং শিশুদের মৃত্যুর হার তো 12-13% দেখা যাচ্ছে। ব্যাপকভাবে মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, প্রায় 13,000 মানুষ আহত এটা মনে করা হয়, এবং 1,500-2 হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আর যারা নিহত হয়েছে তারা তো হয়েছে, জাতিসংঘ বলছে 1400, সরকারি দলিলে এখন পর্যন্ত বোধহয় 844। যাই হোক, সেই তালিকা বড় হবে। তো এখন এত রক্তক্ষয়ী আন্দোলনের পর বিশৃঙ্খলা কিছু দেখা দেওয়া স্বাভাবিক, কিন্তু এটা নিয়ন্ত্রণে আনার দায়িত্ব সরকারের আছে। গত 1 বছরে সরকারি দায়িত্ব কতখানি পালন করেছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো আমরা আশা করি যে মানে একটা রাজনৈতিক উত্তরণ হবে, মানে গণতান্ত্রিক উত্তরণ হবে। আপনি এই যে আশা করছেন, আনু মোহাম্মদ স্যারের কথা আপনি উল্লেখ করলেন, তার বক্তব্য প্রকাশ হয়েছে এভাবে যে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। জি, এই সমালোচনা তো আছে। সরকারের পারফরমেন্স নিয়ে বিতর্ক আছে, সরকারের রাজনৈতিক নিরপেক্ষতাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। পারফরমেন্স খারাপ ভালো হতে পারে, আপনি চেষ্টা করলে কোথাও ব্যর্থ হবেন, কোথাও সফল হবেন, কোথাও অর্ধেক সফল হবেন, কিন্তু আপনার নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে কিন্তু এটা খুবই বিপজ্জনক। কারণ এই সরকারের ওপর তো আস্থা রাখা হয়েছে যে সরকার এই যে পরিবর্তনের ধারা এটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে এবং দেশকে, আমি যেটা বলছিলাম, গণতন্ত্রের উত্তরণের দিকে নিয়ে যাবে এবং এর মধ্যে একটা স্থিতিশীলতা আসবে। এটা কিন্তু প্রত্যাশিত। আমরা রাজনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা দেখছি না, আইন শৃঙ্খলায় দেখছি না, এবং আমরা অর্থনীতিতেও একটা বিশৃঙ্খলা দেখছি। কিন্তু যদিও কোনো কোনো ক্ষেত্রে সাফল্য আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের কাজে সাফল্য আছে, তারপরে হচ্ছে যে আমাদের মানে, কিন্তু জিডিপি এবং মূল্যস্ফীতি এবং এই যে মূল ব্যাপারগুলো, একটা মুদ্রানীতি ঘোষণা হয়েছে, সেখানে মূল্যস্ফীতিকে টার্গেট করা হয়েছে, মূল্যস্ফীতি কমানো হবে না। এই যে পরিবর্তনের কথা আপনি বললেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন আমরা প্রচার মাধ্যমের খুব গুরুত্বপূর্ণ অবস্থান দখল করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা ইচ্ছে করলে গভীর রাতেও আমাদের স্ট্যাটাসটা দিতে পারছি। মাহফুজ আলম বলেছেন যে 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতিগত কারণে এই ধরনের কথাবার্তাগুলো শুনলে মানে কি মনে হয় যে মানে এই আলোচনাগুলোর মানে কি? হ্যাঁ, আমি ওই যে রাজনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন তুলছিলাম, আমি তুলছিলাম না, এটা অনেকেই তুলছে। একটা বড় রাজনৈতিক দল থেকেও তোলা হয়েছে। বিএনপি মনে করছে যে সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ না। আবার জামায়াতে ইসলামী আজকে বলেছে যে ঘোষণাপত্রে যদি অন্যরকম কিছু থাকে তারা এটা মেনে নেবে না, তাই না? তারপরে যে সনদ তৈরি হচ্ছে, সংস্কারের সনদ, সেটা নিয়ে তো ব্যাপক মতপার্থক্য আছে। যদিও আমরা ঐকমত্যের জায়গাগুলোও দেখেছি, কিন্তু এটাও উঠেছে নোট অফ ডিসেন্ট দেওয়া থাকলে সেটা সেই সংস্কারটা উল্লেখ থাকা উচিত না, সেই কথা মানে এটা কিভাবে উপস্থাপন করা উচিত এবং সংস্কারের কর্মসূচিগুলো কিভাবে বাস্তবায়ন করা উচিত সেটা নিয়েও বিতর্ক আছে। মানে বিতর্কের কোনো শেষ নাই। তবে এটাও ঠিক যে বিতর্ক তো গণতন্ত্রে থাকবে। আমি যেটা আপনাকে বলছিলাম যে সরকারের সঙ্গে কাজ করার লোকজনও কিন্তু সরকারের সমালোচনা করছে। তো এটা একটা আপনি যেটা বলছিলেন যে সরকারের ভিতরেও সরকার থাকে অনেক, পৃথিবীর অনেক দেশে, এটার ব্যাখ্যা কি? এটা আসিফ নজরুল সাহেব বলেছেন, ওই কিচেন ক্যাবিনেটের কথা উনি বলেছেন। বক্তব্যটা শেষ দিকে আছে ওনার ইন্টারভিউর, আমি দেখছিলাম। উনি ব্যাখ্যা করেননি বিস্তৃত। উনি বলেছেন যে সারা পৃথিবীতে এগুলো থাকে, তবে উনি এটা নিশ্চিত করেছেন
যে বাইরে থেকে কোনো প্রভাব বিস্তার করা হচ্ছে না, কারণ এই অভিযোগটাও উঠেছে যে বাইরে থেকে প্রভাব বিস্তার করা হচ্ছে। যেমন কিংস পার্টির কথা এসছে, এখন কিংস পার্টির প্রসঙ্গটা উঠতো না সম্ভবত যদি যারা সরকারে যোগ দিয়েছিল আন্দোলন থেকে তাদের সবাই যদি একযোগে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করত এবং সরকার প্রশাসনের সহায়তা না পেত এই কার্যক্রমে তাদের কর্মসূচি বাস্তবায়নে বা কর্মসূচি পালনে, তাহলে কিন্তু এই অভিযোগটা উঠতো না এবং সরকারের যে রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে এটাও দূর হতো। সহায়তার কথা বললেন, গতকাল একটি টেলিভিশন চ্যানেলে সরকারির সাথেই রয়েছেন একজনের সঙ্গে তিনি বললেন এরকমভাবে প্রসঙ্গ উঠেছিল যে এনসিপি যখন জনসমাবেশ করতে গেল সারা দেশে, তাদেরকে সর্বাত্মক পুলিশি প্রহারা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, লোকজন খুবই ব্যস্ত ছিল, তা সেটা কেন হলো? তো উনি সেটা বললেন যে সেটা রাষ্ট্রের তো দায়িত্ব হচ্ছে যে কোনো একটা জায়গায় কোনো মানুষ সমাবেশ করতে চাইলে সেইটার নিরাপত্তা দেওয়া এবং সেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা, এবং সেটা ছাত্রদলের জনসমাবেশে উদাহরণ টেনেও বলা হয়েছে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই বিতর্কগুলো কেন? নিরাপত্তা দেওয়ার প্রোটোকল দেওয়া কিন্তু আচ্ছা, প্রোটোকল দেওয়ার কথাটা শুরু থেকে এনসিপির ব্যাপারে উঠছে যে প্রশাসনের এটা কাজ কিনা। তারপরে এই কথাও উঠেছে যে যেখানে কিছু এলাকায় গিয়ে তাদের সমাবেশ পালন ঘিরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এক জায়গায় তো দেখলাম যে গুলিবর্ষণের ঘটনা ঘটলো গোপালগঞ্জে, এবং সেখানে সেনা প্রহরায় তাদেরকে চলে আসতে হলো সেই জায়গা থেকে, না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এইগুলো নিয়ে কিন্তু যদ্দূর জানা যায় যে সেনাবাহিনীর মধ্যেও প্রতিক্রিয়া আছে যে আমাদের কাজ কি না যে বারবার এই সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কারণ কক্সবাজার এলাকায়ও এই ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। সেনাবাহিনী মাঠে আছে এবং সেনাবাহিনী গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আছে। সেনাবাহিনী কিন্তু একটা অনেক আগে থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, দায়িত্ব পালন করে। নাহলে এই যে খবরটা আজকে প্রথম আলোতে আছে যে আগের রাতে উনি চেয়েছিলেন যে সেনাবাহিনী গুলি করুক, তো সেনাবাহিনী এর আগেও কিন্তু গণ অভ্যুত্থানে এইরকম ভূমিকায় গেছে, যেমন এরশাদ পতনের সময় আপনার মনে আছে। তো যাই হোক, এখন শেষে যদি এক কথায় আপনাকে প্রশ্ন করি, স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে যে বৈষম্য, ওই যে বৈষম্যের কথা, বৈষম্য থেকেই তো, বৈষম্য বিরোধী মানে প্রবণতা থেকেই তো এই আন্দোলনটা হয়েছিল। আরেকটা হচ্ছে যে এটা তো মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা, আমাদের সময়ে সময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেগুলোর ধারাবাহিকতা, তাই না? সেভাবেই দেখা উচিত হবে এবং আমরা আশা করব যে ঘোষণাপত্রে এই কথাটা আসবে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। আজকে একটি বিশেষ গুরুত্ব দিন রাষ্ট্রের জন্য, একটি সুবর্ণ সকাল, সুন্দর একটি সকাল আমরা দেখলাম। সকালটা আরও 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 অনেক আনন্দময় হোক। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।